দর্শক, অবশেষে ডক্টর ইউনূসের শেষ রক্ষাও হলো না। একই সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান। এইদিকে শেখ হাসিনার কপাল খুলে গেল। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি বার্তা অন্তর্বর্তীকালে সরকারকে উদ্দেশ্য করে। দর্শক বন্ধুরা, কি সেই নতুন বার্তাটি? তার আগে আপনাকে জানতে হবে যে কেন এই বার্তাটি দিল বাংলাদেশ সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী এই সরকারের উপর থেকে সরাসরি ঘোষণা দিয়ে সমর্থন উঠায় নিক। দেখেন, আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারের সমন্বয়করা, এই সরকারের উপদেষ্টা পরিষদ, এই সরকারের আশেপাশে বেষ্টনী দিয়ে যারা ঘিরে রেখেছে এই সরকারকে, প্রত্যেকে রাস্তাঘাটে জনতার হাতে মার খাবে। 5ই আগস্ট পালানোর আগে শেখ হাসিনা গণভবনে কি করেছিলেন, কি পরিস্থিতি ছিল, তার নানা বর্ণনা আস্তে আস্তে উঠে আসছে। আমরা কি ডক্টর ইউনূসকে গালি দিয়েছি? বিএনপি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছে? বিএনপি চেয়েছে নির্বাচনী একটি রোডম্যাপ, যে রোডম্যাপের মধ্য দিয়ে বিএনপি সহ প্রত্যেকটা গণতান্ত্রিক দল তাদের নির্বাচনী প্রস্তুতিটা নিতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। ঈদের আগেই তার পতন হতে পারে। এইদিকে সেনাবাহিনীকে নিয়ে কঠোর মন্তব্য করার জন্য সেনাবাহিনী এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূসের ক্ষমতা কেন চলে যাচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশ সেনাবাহিনী কেন এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছে। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি বার্তা অন্তর্বর্তীকালে সরকারকে উদ্দেশ্য করে। দর্শক বন্ধুরা, কি সেই নতুন বার্তাটি? তার আগে আপনাকে জানতে হবে যে কেন এই বার্তাটি দিল বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তীকালে সরকার আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নতুন একটি দায়িত্ব তাদের কাঁধে তুলে দিলেন। কি সেই দায়িত্ব? সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে আপনার কুরবানি ঈদকে কেন্দ্র করে হাটে বাজারে যত আপনার পশু আসবে সমস্ত পশুর দায়িত্ব দিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে। আচ্ছা, কি সেই দায়িত্ব? যাতে কোনো ব্যবসায়ী তার গরু হাটে বাজারে সঠিকভাবে আপনার আনতে পারে, যাতে পথে ঘাটে কোনো ছিনতাই বা চাঁদাবাজির শিকার না হয়, এই দায়িত্ব? নাকি কোনো ক্রেতা ঠিকভাবে হাটে এসে আপনার ক্রয় করে তাদের নিজ বাসা যেতে পারে, নাকি সেই দায়িত্ব? আসলে কোন দায়িত্ব? এটির ভিতরে একটা দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ঈদকে কেন্দ্র করে যে কুরবানি ঈদ, হাটে বাজারে যত আপনার পশু আসবে, গরু ছাগল আসবে, সমস্ত গরু ছাগলের যেই ময়লাগুলো থাকবে, আপনার কি বলে হাগু থাকবে, এগুলা পরিষ্কার করার দায়িত্ব দিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালে সরকার। ভাবা যায় ভাই, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে কোন জায়গায় নিয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকার। আমি সকালেই বলছিলাম যে আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনীকে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা আসলে অপমান করে প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে। মানে কি টাইপের বা কতটা নিচু মানের আসলে তাদের নজর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে, ভাবা যায়? আমি বুঝি না যে একটা দেশের সেনাবাহিনীকে কিভাবে আপনার গরু বাছরের গোমুত আসলে সাফ করার দায়িত্ব দেয় এই অন্তর্বর্তীকালে সরকার। আসলে কোন উদ্দেশ্য নিয়ে তারা এই সেনাবাহিনীকে তারা এই দায়িত্ব দিচ্ছে? আসল কথা কি জানেন? এই অন্তর্বর্তীকালে সরকার আসলে সেনাবাহিনীর মাথায় উঠে বসছে। আমি সকালে বলছিলাম না যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বর্তমান পুলিশের দায়িত্ব, ট্রাফিকের দায়িত্ব, চৌকিদারের দায়িত্ব, যত দায়িত্ব আছে, ম্যানহোলের দায়িত্ব, সমস্ত দায়িত্ব বর্তমান আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনীকে মনে করেন ধরাই দিছে ডক্টর ইউনূস। উল্টো দিকে তারা যে ওভারটাইম করতে, সেটার জন্য তারা আপনার টাকা পর্যন্ত পাচ্ছে না, মানে কিছুই পাচ্ছে না। আর যে বা যারা আছে পুলিশ প্রশাসন চৌকিদার, তারা মনে করেন বৈশা বৈশা মনে করেন আপনার তারা বেতন মনে করেন ঠিকই কমতেছে। আর উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত আপনার জনগণের মুখোমুখি করার চেষ্টা, এদেরকে ছোট করার চেষ্টা, মানে একের পর এক একটা এই অন্তর্বর্তীকালে সরকার স্টেপ নিয়েই যাচ্ছে। আর সর্বশেষ যে স্টেপটি সেটি হচ্ছে কুরবানি ঈদকে কেন্দ্র করে হাটে বাজারে যত গরু ছাগল আসবে সমস্ত গরু ছাগলের যেই ময়লা আবর্জনা সেটা যাতে সঠিকভাবে পরিষ্কার করা হয়, এটার একটি দায়িত্ব আপনার কাঁধে তুলে দিলেন এই অন্তর্বর্তীকালে সরকার। আমি আসলে বুঝি না যে মানে দেশটা কোথায় গেছে রে ভাই। একটা দেশের মানে সার্বভৌমত্ব রক্ষা করে, দেশের সম্মান, দেশের সবকিছু ভাই রক্ষা করে একটা দেশের সেনাবাহিনী। আর এই দেশের সেনাবাহিনী মানে কোন জায়গায় নিয়ে মনে করেন দাঁড়া করাইছে এই অন্তর্বর্তীকালে সরকার, ভাবা যায়? মানে এর থেকে নিচু মানের কোনো দায়িত্ব হতে পারে? ভাবতে পারেন আপনি যে অনেকটা আপনার ম্যাথরের দায়িত্ব দিয়ে দিল, আপনার গোমত পরিষ্কার করার, টাঙ্কি সাফ করার। কয়দিন পরে বলবে ডক্টর ইউনূস যে আমার বাসার ওয়াশরুমটা একটু পরিষ্কার করে দিয়ে যাও ওয়াকার। আপনি দেখেন ভাই, কয়দিন পরে ডক্টর ইউনূস এইভাবে বলবে যে সার্জিসের কমরটা একটু পরিষ্কার করে দিয়ে আসো, ওই হাসনাতের কমরটা পরিষ্কার করে দিয়ে আসো, মাহফুজের কমরটা পরিষ্কার করে দিয়ে আসো, যত করে সমন্বয় আছে সবার কমর পরিষ্কার করো। তারপরে অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে যত কটা উপদেষ্টা আছে সবার কমর, তাদের বাসার বাড়ি পরিষ্কার করে দিয়ে আসো। সমস্ত কিছু পরিষ্কার করার দায়িত্ব মনে করেন কাঁধে তুলে দিবে এই অন্তর্বর্তীকালী সরকার। আসলে এই সরকারের উদ্দেশ্য কি? তিনি কি বাংলাদেশের সেনাবাহিনীকে কি আসলে রাখতে চান না, নাকি মানুষের কাছে এতটাই নিচু মানের স্তরে তারা এই সেনাবাহিনীকে নিয়ে যেতে চায়? আসলে বুঝি না ভাই। মানে একটা দেশের সেনাবাহিনীকে কিভাবে এই দায়িত্ব মনে করেন আপনার বোঝা যেতে পারে। এখন আসুন যে এটাকে কেন্দ্র করে
সেনাবাহিনীর কি সেই বার্তা? সেটি হচ্ছে আপনার সেনা প্রধানের স্পষ্ট বার্তা যে এনাফ ইজ এনাফ, আপনারা আর এই ধরনের কোনো উচ্ছৃঙ্খলা করবেন না, আমাদেরকে আমাদের কাজ করতে দেন, এটা আমাদের কাজ না। এটি হচ্ছে যেই হাতের আন্ডারে যে থাকবে, ম্যানেজার থাকবে, যে সুপারভাইজার থাকবে, এগুলো তারা দেখাশোনা করবে, এগুলো তো আমাদের দেখাশোনার কাজ নয়, এগুলো কেন আমরা দেখাশোনা করবো? স্পষ্টভাবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে এই ধরনের একটা বার্তা দিয়ে দেয়। তবে আমার কথা হচ্ছে ভাই, এটাই কি যথেষ্ট? মানে সেনাবাহিনী আপনার তারা নীরবতা ভূমিকা পালন করে সুন্দরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝিয়ে দেয় যে এটি আমাদের দায়িত্ব না, আমাদের কাজ আমাদের করতে দিন, যার যার কাজ তাকে তাকে বুঝিয়ে দিন, তাহলেই দেশটা সুন্দর হবে। আমাদেরকে শুধু শুধু বিতর্ক করার চেষ্টা করবেন না। আমি বুঝি না ভাই, সেনাবাহিনীর পক্ষ থেকে মানে এত সিম্পল একটা বার্তা কেন বুঝে আসে না? কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি কঠোর একটা স্টেপ নিচ্ছে না? এটাকে কেন্দ্র করে বুঝি না ভাই, আমি সত্যি বুঝি না। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেই ব্যক্তি নাকি এই দায়িত্বটা দিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে গুরু ছাগলের গোমুখ পরিষ্কার করার হাটে বাজারে থেকে, সেই দায়িত্বকে কেন্দ্র করে কেন সেনাবাহিনীর এই নীরবতার একটা প্রতিবাদ বুঝে আসে না? এটার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনার আসলে কতটুকু ধারণা রাখতেছেন বা কি সেই মন্তব্য, সেটা আপনার অবশ্যই। আমরা কি ডক্টর ইউনূসকে গালি দিয়েছি? বিএনপি কি ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছে? বিএনপি চেয়েছে নির্বাচনী একটি রোডম্যাপ, যে রোডম্যাপের মধ্য দিয়ে বিএনপি সহ প্রত্যেকটা গণতান্ত্রিক দল তাদের নির্বাচনী প্রস্তুতিটা নিতে পারে। সামনে রোজা আসতেছে, আবার কোরবানির ঈদ আসতেছে, এই যে সামনে, একের পর এক যদি ইস্যু তৈরি করে নির্বাচনকে কাল বিলম্ব করা হয়, তাহলে এই দেশের অবস্থা কিন্তু ভয়ানক আকার ধারণ করতে পারে। সেটাই বিএনপির মাথা ব্যথার কারণ। তারেক রহমান দুধের বাচ্চা না। তারেক রহমান আওয়ামী লীগের সকল অপকর্ম সম্বন্ধে তিনি অবগত আছেন। কিভাবে আওয়ামী লীগ একজন পুলিশ কর্মকর্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার চোখে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, আওয়ামী লীগ কিভাবে খালেদা জিয়াকে বালির টাক দিয়ে আটকায় রেখেছে, আওয়ামী লীগ কিভাবে অন্যায়ভাবে তিনবারের একজন সম্মানিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলার নাটক করে বছরের পর বছর জেলে আটকে রেখেছে, এটা তারেক রহমান ভুলে যান নাই। তারেক রহমানেই আওয়ামী লীগের সুদে আসলে সকল হিসাব শুষে নেবেন। ডক্টর ইউনূস সাহেব বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে হলে বলেন যে জুনের 30 তারিখে নির্বাচন, তাহলে একটা পরিষ্কার ধারণা যাবে বিএনপি সহ সবাই সামনে। তখন যদি বিএনপি রাস্তায় নামে ইউনূস সরকারকে বেকায়দা ফেলার জন্য, তাহলে বিএনপি পৌঁছে যাবে। কিন্তু আপনারা তো মানে কি বলবো, একটা মেয়ের বিয়ের কথা যখন আসে, ঘটক আসে, তখন তো বলতে হবে হদ্দের মধ্য দিয়ে যে অমুক দিন বিয়ে। আপনি যদি বলেন যে হ্যাঁ বিয়ে হবে, তো এই বছর না সেই বছর, মানুষ বাঁচে কয় বছর? জনগণের কাছে একটা, আসলে আমরা সবাই অস্বস্তিতে আছি ভাই। নির্বাচনের একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ যদি জাতি জানতে পারে, তাহলে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নাশাত হয়ে যাবে। বাংলাদেশ আবারও সেই নির্বাচনী ট্রেনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার এই রাষ্ট্রকে মেরামত করবেন। আর সর্বশেষ যেটা বলবো, ডক্টর ইউনূস সাহেব আজকে 10 মাস হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতেছেন। উনি যেদিন থেকে বসেছেন সেই দিন থেকে একের পর এক আন্দোলন, একটা দিন পর্যন্ত আন্দোলন বাদ নেই। প্রতিদিন আন্দোলন আর আন্দোলন। কেন হচ্ছে? প্রশাসনের দুর্বলতা, প্রশাসনের রদবদল হচ্ছে না, প্রশাসনকে হার্ডলাইনে নামা হচ্ছে না। তো তাহলে তো ভাই আপনি যদি অশান্তির বীজ বপন করে শান্তির আশা করেন, এটা তো বোকামি ভাই। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে তিনি সম্মানের সাথে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রয়োজনে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। ডক্টর ইউনূস সাহেব, যেহেতু উনি আমাদের রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডক্টর ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করতেছে না। ডক্টর ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করতেছে উপদেষ্টা পরিষদের ভিতরে আর একটা দেশ বিরোধী স্বার্থান্বেষী মহল। এরাই ডক্টর ইউনূসের ভাবমূর্তি নষ্ট করতেছে। এই বাচ্চা উপদেষ্টারা, আপনি দেখেন যে আদালত থেকে ইশতাককে রায় দিছে, যেভাবেই হোক ইশতাক তখন কিন্তু এখানে তিনি মামলা করছেন। তাহলে আদালতে ওই চট্টগ্রামে যে আপনার আরেকজনকে মেয়র নির্বাচিত করলো সাদাত হোসেন, সেখানে কোনো সমস্যা হলো না। তাহলে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি ইশতাকের শপথ নিয়ে কেন গড়িমিছি করলেন? উনার কারণে কি করলো? ইশতাকের সমর্থক বা বিএনপি যারা আছে সবাই রাজপথে নামলো। বিনিময়ে এখন বিএনপি গাড়ির উপরে দোষ চাপান যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে। তাহলে আপনি সমস্যা তৈরি করবেন আর বিএনপি সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে বলবেন যে বিএনপি দেশ বিরোধী। আরে ভাই, বিএনপির চাইতে বড় রাজনীতিবিদ এই দেশে কখনোই ছিল না, এখনো নেই, আগামী দিনও আসবে না। তা আপনাদের জন্য আসলে বুঝছেন কি বলবো ভাই, অত্যন্ত দুঃখ লাগে, আজকে কষ্ট লাগে ভাই। একটু চোখ কান খোলা রেখে বাস্তবতা বোঝার চেষ্টা করেন। আপনারা বিএনপির রাজনীতি এখনো বুঝতেছেন না। বিএনপি চাচ্ছে বিএনপি ক্ষমতা আসার পরে দেশের প্রত্যেকটা সেক্টরটা সংস্কার করবে। বিএনপি চাচ্ছে বিএনপি যদি ক্ষমতা আসে জনগণের ভোটে, তাহলে বিএনপি আওয়ামী লীগের প্রত্যেকটা ডেভিলের বিচার করবে পাই পাই করে, সেটা চাচ্ছে বিএনপি। তারেক রহমান দুধের বাচ্চা না। তারেক রহমান আওয়ামী লীগের সকল অপকর্ম সম্বন্ধে তিনি অবগত আছেন। কিভাবে আওয়ামী লীগ একজন পুলিশ কর্মকর্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার চোখে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, আওয়ামী লীগ কিভাবে খালেদা জিয়াকে বালির টাক দিয়ে আটকায় রেখেছে, আওয়ামী লীগ কিভাবে অন্যায়ভাবে তিনবারের একজন সম্মানিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলার নাটক করে বছরের পর বছর জেলে আটকে রেখেছে, এটা তারেক রহমান ভুলে যান নাই। তারেক রহমানেই আওয়ামী লীগের সুদে আসলে সকল হিসাব শুষে নেবেন। 5ই আগস্ট পালানোর আগে শেখ হাসিনা গণভবনে কি করেছিলেন, কি পরিস্থিতি ছিল, তার নানা বর্ণনা আস্তে আস্তে উঠে আসছে, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে এসছে। এখন ট্রাইব্যুনালের যেই জেরা হচ্ছে,
এবং রিপোর্ট সাবমিট হচ্ছে, সেখান থেকেও কিছু ধারণা করা যায়। প্রথম আলো আরেকটি রিপোর্ট করেছে যে ট্রাইব্যুনালে শুনানি, শেখ হাসিনা পালানোর আগে কি ঘটেছিল গণভবনে। গণঅভ্যুত্থানের সময় গত বছরের 5ই আগস্ট সকালে গণভবনের সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। দর্শক দেখেন কি পরিমাণ উদগ্র তার নেশা ছিল ক্ষমতার প্রতি, যে কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর তানখারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। তিনি শুনানিতে 4 এবং 5ই আগস্ট কিছু ঘটনাবলী তুলে ধরেন, যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ রয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে গণঅভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। গত বছরের 4 আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেন তাজুল ইসলাম। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ডুবিয়েছে আরো ডুবাবে। প্রসিকিউটর চিফ তাজুল ইসলাম বলেন, সেদিন রাত 12টা থেকে 12:15টার দিকে 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং বলেন যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার ওই বক্তব্যের পর তারিক আহমেদ সিদ্দিকী বলেছিলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এই সময় তারিক আহমেদ সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। তবে হেলিকপ্টার থেকে গুলি এর কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান। শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন, তিনি আপনাকে ডুবিয়েছে, আরো ডুবাবে। গ্যাং অফ 4। চিফ প্রসিকিউটর বলেন, কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে ওই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ 4। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। কোনোভাবেই নরম হওয়া যাবে না, এমন পরামর্শ তারা দিয়েছিলেন। আমাকে গুলি করে মেরে ফেলো। গণভবনে 5ই আগস্ট সকালে একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তৎকালীন বৈঠকে আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলেছিলেন, ওরা ভালো কাজ করছে, সেনাবাহিনী পারবে না কেন? তখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। অস্ত্র গোলা বারুদ আর অবশিষ্ট নেই, ফোর্স টায়ার্ড হয়ে গেছে। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। চিফ প্রসিকিউটর বলেন, ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও। ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান বলে শুনানিতে উল্লেখ করেন। তিনি বলেন, ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা। তারা বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকা চারপাশ থেকে মিছিল আসছে। এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহানা বোঝানোর চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেন, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। চিফ প্রসিকিউটর বলেন, জয়কে সামরিক কর্মকর্তারা বলেন, প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। সময় গুরুত্বপূর্ণ, আর এখনই এই সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনে প্রচারের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে সামরিক কর্মকর্তারা তাতে অপারগতা প্রকাশ করেন। সময় সংকটের কারণে শেখ হাসিনাকে গোছানোর জন্য 45 মিনিট সময় দেওয়া হয় উল্লেখ করে প্রসিকিউটর বলেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল আসছিল। চিফ প্রসিকিউটর বলেন, 5ই আগস্ট বেলা 11টায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান বেলা 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অবশ্য সেনাপ্রধান বক্তব্য দেন বিকাল 4টায়। সেনাপ্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। এই হচ্ছে মোটামুটি কিছু অংশ, দর্শক সবাই জানেন, কিন্তু কিছু কিছু কথা, কিছু কিছু ডায়লগ শিরিন শারমিন চৌধুরীর ভূমিকার কথা এর আগে শোনা যায়নি। কিন্তু ওই যে 4 জনের কথা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক এবং সালমান এফ রহমান, এরা যে শেখ হাসিনাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কোনোভাবে পদত্যাগ না করার, এবং তারিক আহমেদ সিদ্দিক
যে গুলি করার কথা বলেছিলেন, এই কথাগুলি কোনো কোনো গণমাধ্যমে এসেছিল। প্রিয় দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই বিভিন্ন সমালোচনার মুখে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন, সাথে আছে উপদেষ্টা এবং সমন্বয়করাও। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে। যাই হোক দর্শক, এই সম্পর্কে আমি আর নতুন করে কিছুই বলতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।